প্রতিদিনের মতো 2টা তাজা গোলাপ ফুল কিনে অফিস থেকে বাসায় ফিরে কলিং বেল চেপে দেখি মাইশা দরজা খুলে না। সারাদিন অফিস করে বাসার সামনে এভাবে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি যে দেহে আর অবশিষ্ট নাই। কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু করলাম। এদিকে ক্রমাগত তার ফোনে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই ফোন রিসিভ করে না। আর কলের শব্দটা বাহির থেকে শোনা যাচ্ছিল, কিন্তু মাইশা তো এমন কখনোই করে না। এই সন্ধ্যাবেলায় সে তো কখনোই ঘুমায় না। এই ঘটনায় আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার বাসা নিচতলায়, তাই ঘুরে গিয়ে বেলকনির সামনে গিয়ে দেখি মাইশার দরজা অর্ধেক খোলা। বাহির থেকে কিছু দেখা যায় কিনা সেই আশায় দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ তাকানোর পরে ফ্লোরে আটকে যায় আমার চোখটা। মাইশার চুলগুলো এলোমেলো অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখলাম। এই দৃশ্য দেখার পরে আমার বুকটা ধক করে উঠলো। আমি প্রচন্ড মাত্রায় ঘাবড়ে গেলাম। আমি ঘরের ভেতরটা দেখার জন্য ব্যালকনির গ্রিল বেয়ে উপরে উঠলাম। তারপর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মাইশা তার হাত পা ছুঁড়ে অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে আছে। গায়ে ওর কাপড় চোপড় কিচ্ছু নেই। এই দৃশ্য দেখার পরে আমার গা পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা আছড়ে পড়লাম গ্রিল থেকে মাটিতে। তখন প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি। আমার গলা শুকিয়ে এলো, হাত পা থরথর করে কাঁপছে। এটা আমি কি দেখলাম? আমি নিজের চোখে কোনোভাবে বিশ্বাস করাতে পারছি না। এরপর নিজেকে কোনোভাবে সামলে পাশের বাড়ির কাদের ভাইকে ডাক দিলাম। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি আমি, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। 5 বছর রিলেশন করে আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ের 2 বছর চলে। খুব বেশি ভালোবাসতাম আমি মাইশাকে। আমার ডাকাডাকি শুনে কাদের ভাই দরজা খুললেন। আমার মুখ থেকে তখন কোনো কথাই বের হচ্ছিল না। উনাকে শুধুমাত্র আমি একটা কথাই বলেছিলাম, আর সেটা হচ্ছে, ভাই যেভাবেই হোক দরজাটা ভাঙতে হবে। তখন কাদের ভাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? আমি তাকে বললাম, ভাই আমার মাইশা মেঝেতে পড়ে আছে। এরপর দুজনে মিলে প্রচন্ড শক্তিতে দরজায় লাথি দিলাম। লাথির কারণে ভেতর থেকে ছিটকিনিটা খুলে যায়। ঘরে ঢুকেই মাইশাকে এই অবস্থায় দেখতে পেয়ে কাদের ভাই তার মুখটা অন্যদিকে ঘুরে নিলেন। বেডরুমের মেঝেতে মাইশা অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে রেপ করে মেরে এভাবে ফেলে রেখে গেছে। আমি ভাবতেই পারছি না যে আমার মাইশা আর এই পৃথিবীতে নাই। আমার ভালোবাসার মানুষটাকে কারা এভাবে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি চিৎকার করে মাটিতে পড়ে কান্না করতে লাগলাম। এরপর কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়লাম মাইশার উপরে। পাশ থেকে কাদের ভাই বলে উঠলেন, ভাই এখন ভাবিকে ছুঁয়েন না, এখন ছুঁইলে সমস্যা হতে পারে। আমি তার কোনো কথাবার্তা না শুনে শক্ত করে মাইশার মাথাটা আমার বুকের মধ্যে চেপে ধরলাম। আমার যেন দম ফুরিয়ে আসতেছিল। ধীরে ধীরে আমি চোখে অন্ধকার দেখতে পাচ্ছিলাম। এরপর আমি চোখ খুলে দেখতে পেলাম একটা সাজানো গোছানো ঘরে আমি। তার মানে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর আমি নিজেকে আবিষ্কার করলাম কাদের ভাইয়ের বাসায়। এরপর আমার ঘর থেকে কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার বাসার দিকে গিয়ে দেখি বহু মানুষ জমায়েত হয়েছে। আমি লোকজন ঠেলে ভেতরে গিয়ে দেখি শাশুড়ি মা প্রচন্ড কান্নাকাটি করতেছেন। পরক্ষণেই আমার কাঁধে একটা ঘুষি এসে লাগলো। ঘাড় ফিরাতেই দেখি মাইশার ছোট ভাই তারেক। সে চিৎকার করে বলতেছে, তুই আমার আপুকে মেরেছিস, কেন মেরেছিস বল? আমি শুধুমাত্র অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছি তারেকের দিকে। এদিকে 2জন পুলিশ কনস্টেবল এসে তারেককে আটকালো। তারেক ক্ষিপ্ত বাঘের মতো আমার দিকে তাকিয়ে আছে। এরপরে সে একজন আমাকে টেনে তুললো। তাকিয়ে দেখি নাইমা। ওটা হচ্ছে মাইশার বোন। মাইশারা 3 ভাই বোন ছিল, মাইশা, নাইমা আর তারেক। নাইমা আমাকে টেনে তুলে বলল, ভাইয়া আপনার খুব লেগেছে তাই না? কিছু মনে করবেন না, আপনি তো জানেনই ভাইয়া কতটা বদমেজাজি। ও দিন দিন প্রচন্ড মাত্রায় অমানুষ হয়ে যাচ্ছে। বড় ছোট কাউকেই মানে না। ওর কথা পুরোটা শেষ না হতেই আমি বলে উঠলাম, না না কোনো সমস্যা নেই। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি পুলিশ মাইশার লাশটা স্ট্রেচারে উঠাচ্ছে, হয়তো বা পোস্টমর্টেমের জন্য নিয়ে যাচ্ছে। আমাকে দেখে এসআই বলতেছে, আপনি এখানে কি করেন? আমি না বলেছি এই রুমে কাউকে না আসার জন্য? আমি তখন তাকে বললাম, আমি ওনার হাজবেন্ড হই। অফিসার আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললেন, আপনি ওনার স্বামী? তাহলে এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আমি উত্তর দিলাম, আমি আসলে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, আপনাকে আমাদের খুব দরকার কিছু জিজ্ঞাসাবাদের জন্য। অফিসার তখন আমাকে প্রশ্ন করলেন, কাদের নামের লোকটিকে আপনি কেন দরজা ভাঙতে বললেন? আমি তখন বললাম, দরজাটা ভেতর থেকে লাগানো ছিল, এজন্যই আমি বলেছিলাম। তারপর অফিসার চিন্তামাখা মুখ নিয়ে আমাকে বললেন, দেখে তো মনে হচ্ছে আপনার ওয়াইফকে আগে রেপ করা হয়েছে, তারপর ওনাকে মার্ডার করা হয়েছে। গলার 2 পাশে স্পষ্ট হাতের দাগ। আর দরজা যদি ভেতর থেকে লাগানোই থাকে তাহলে তাকে রেপটা করলো কে, আর মারবেই বা কেন? আর খুব ভালো করে আমরা দেখেছি যে এই বাসা থেকে তো অন্য কোনো দিকে যাওয়ার রাস্তাও নেই যে কেউ বের হয়ে যাবে। তখন আমি তাকে বললাম, আমি সেটা কিভাবে বলবো? আমি তো অফিস থেকে বাসায় ফিরে যখন দেখলাম সে দরজা খুলছে না, তখন আমি বেলকনি দিয়ে দেখলাম সে পড়ে আছে। এরপর আমি কাদের ভাইকে ডাক দিলাম। তারপর দুজনে এসে দরজা ভাঙলাম। আমি তো এত কিছু ভেবে দরজা ভাঙিনি। আমার কথা শুনে অফিসার বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, এরপর আপনাকে আবারও ডাকা হবে। এই বলে মাইশার লাশটা নিয়ে ওনারা চলে গেলেন। আমার বুকের ভেতরে হাহাকার বাড়তে লাগলো, কিন্তু কিছুতেই মনটাকে বোঝাতে পারছি না। তারপরই ভাবতে লাগলাম, ঠিকই তো, দরজা যদি ভেতর থেকেই লাগানো থাকে তাহলে তাকে এই অবস্থা করলোটাকে? পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোনোভাবেই কোনো প্রমাণ পাওয়া গেল না। পোস্টমর্টেম শেষে মাইশাকে দাফন করা হলো, কিন্তু অপরাধী কে এটা জানা যায়নি। কে বা কারা তার এই অবস্থা করেছে কিছুই জানা যায়নি। কিন্তু অপরাধী যেই হোক তাকে তো খুঁজে বের করতেই হবে। একদিকে মাইশাকে হারানোর তীব্র যন্ত্রণা, আর অন্যদিকে মারাত্মক এক রহস্যের জালে ফেসে যাওয়া আমি। কি করব না করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। রাত বাজে 3টা 45 মিনিট। চোখে আমার এক ফোঁটা
ফোঁটা ঘুম নেই। বারান্দার বেলকনিতে বসে আছি। মাইশা চলে যাওয়ার এই 3 দিনে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আজ রাতে আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমার কানের কাছে মাইশা এসে বলছে, ওকে ছেড়ো না রুদ্রনীল। আর আমি এদিক ওদিক মাইশাকে খুঁজতে থাকি, কিন্তু তাকে দেখি না। পরক্ষণেই ভাবি হয়তো আমার হ্যালুসিনেশন হচ্ছে। এর কিছুক্ষণ পরে আমি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম গ্রিলের এক পাশে কেমন যেন একটু হালকা হয়ে গেল। আবার একটু ধাক্কা দিতেই দেখলাম গ্রিলের এক পাশ বাইরে সরে পড়ে গেল। আমার গলা শুকিয়ে হাত পা কাঁপতে লাগলো। পুলিশ তো সকালে ধাক্কা দিয়ে দেখেছিলই, কিন্তু এরকম তো কিছু হয়নি। এখন কিভাবে এটা আলগা হয়ে যাচ্ছে? এরপর আমি আরেকটু ভালো করে চাপ দিতেই দেখলাম পুরোটাই খুলে পড়ে গেল, যেটা দিয়ে একজন মানুষ অনায়াসেই ভেতরে ঢুকতে পারবে। এসব ভাবতে ভাবতেই দেখি ঘড়িতে 6টা বাজে আর কলিং বেলের আওয়াজ। মনে মনে তখন ভাবলাম এত সকালে আবার কে এলো? দরজাটা খুলতেই দেখলাম 2জন পুলিশ কনস্টেবল আর একজন পুলিশ অফিসার এসেছেন। মনে মনে ভাবলাম এদের কি কোনো সংসার ধর্ম কিছুই নেই? মনে হচ্ছে আমি ফেসে গেছি এক মহা ঝামেলায়। নাকি আমার মতো ওদেরও এই কেসের জন্য চোখের ঘুম হারাম হয়ে গেছে। ওরা রুমে ঢুকতেই আমি ওদেরকে বললাম গতকাল রাতে একটা আজব ঘটনা ঘটেছে।